স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে বরিশাল মেডিকেল কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির এই মুহূর্তের অবস্থা কি আমাদের একটু জানান। নওশিন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ডাকা শাটডাউন কর্মসূচির আজ সপ্তম দিন। সপ্তম দিনেও সকল ধরনের ক্লাস এবং একাডেমিক কার্যক্রম বর্জন করে গেটে তালা ঝুলিয়ে তারা এই শাটডাউন কার্যক্রম পরিচালনা করছে এবং এর ফলে কিন্তু গোটা মেডিকেল কলেজের সকল ধরনের প্রশাসনিক, দাপ্তরিক এবং শিক্ষা কার্যক্রম পাঠদান বন্ধ রয়েছে। আমরা আজ দেখতে পাচ্ছি যে এখানে শাটডাউন কর্মসূচি চলমান থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। গেটে কিন্তু একেবারেই অধ্যক্ষের কার্যালয়ের গেট এটি, এখানে কিন্তু তালা ঝুলছে। শিক্ষার্থীদের দাবি এই মেডিকেল কলেজে 334টি শিক্ষকদের পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র 173 জন, অর্থাৎ অর্ধেকেরও বেশি সংখ্যক পদ কিন্তু শূন্য রয়েছে। এর ফলে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের সঠিক মানসম্মত পাঠদান এবং তাদের ব্যবহারিক কার্যক্রম, গবেষণা কার্যক্রম সেগুলো বিঘ্নিত হচ্ছে। তারা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই দাবিতে তারা কিন্তু গত 17 ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম তারা চালু করেন এবং এর 3 দিন পরে কিন্তু তারা মেডিকেল কলেজ সংলগ্ন যে সড়ক সেটি অবরোধ করেন এবং এরই মধ্যে 6 জন শিক্ষককে নিয়োগ করে একটি প্রজ্ঞাপন জারি করে কলেজ কর্তৃপক্ষ। সেই প্রজ্ঞাপনের কপি তারা পুড়িয়ে প্রতিবাদ জানান। কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশর তিনি আমাদেরকে বলেছেন যে আসলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিংবা বদলি পদায়ন এটি মূলত কলেজ কর্তৃপক্ষের হাতে নেই। এটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত না নিলে তাদের আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। শিক্ষার্থীরা আরো যে বিষয়টি বলছেন যে তাদের যে বিভাগগুলো রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন যাবৎ শিক্ষক সংকট রয়েছে। এ ছিল আসলে আজকে শাটডাউন কর্মসূচির এই মুহূর্তের তথ্য। নওশিন, বরিশাল মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা 6 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। তারা শুক্রবার রাতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত, কুয়েটের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে কর্তৃপক্ষ কোনো কথা বলেছেন কি? কুয়েটের যে চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে। আজ সকাল 8টায় দুটি বাসে করে 80 জন শিক্ষার্থী ঢাকাতে রওনা দিয়েছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, একটি স্মারকলিপি জমা দিবেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কুয়েটের সার্বিক বিষয় নিয়েই কথা বলবেন। কিছুক্ষণ আগে, মানে সকাল 8টার আগে শিক্ষার্থীরা যখন এখান থেকে রওনা দেয় সে সময় কিন্তু তারা একটি প্রেস ব্রিফিং করেছে এবং প্রেস ব্রিফিং এ শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন চরমভাবে এবং এই নিরাপত্তাহীনতা যত সময় না দূর হবে তারা আর ক্যাম্পাসে ফিরবেন না। যে 80 জন আজকে বাসে করে খুলনা থেকে রওনা দিয়েছেন, এই শিক্ষার্থীরাই কিন্তু তারা চেষ্টা করছেন যে যেন নিরাপত্তার সাথে এবং কুয়েটের যে ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালক যিনি রয়েছেন তাদের পদত্যাগ যত সময় না হবে তত সময় তারা আর ক্যাম্পাসে ফিরবেন না এবং অনলাইনে তারা তাদের আন্দোলনের কার্যক্রম পরিচালনা করবেন। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাস অনেকটাই শুনশান রয়েছে। আমরা সকাল 8টার পরে আর কোনো শিক্ষার্থীকে সেভাবে দেখতে পাইনি। 2-1 শিক্ষার্থী যারা হলে রয়েছেন তারা কিন্তু মাঝে সাঝে চলাফেরা করছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ফিরে গিয়েছেন, বাড়িতে চলে যাচ্ছেন। আমরা সকালে দেখেছি মূলত শিক্ষার্থীদের একটি বড় অংশ তারা কিন্তু চলে গিয়েছেন এবং তারা তখন সকালবেলা আমরা যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছেন তাদের সঙ্গে ক্যামেরায় কথা বলার চেষ্টা করেছি। অনেকে বলেছে নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু তারা চলে যাচ্ছেন। আর অপরদিকে যে শিক্ষকরা রয়েছে, শিক্ষকদের দাবি সেটি হচ্ছে 6 দফা দাবি ছিল শিক্ষার্থীদের, সেখান থেকে 5টি দাবি তারা ইতিমধ্যে মেনে নিয়েছেন শুধুমাত্র পদত্যাগ ছাড়া। এই পদত্যাগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ফিরবেন না, এমনটাই শিক্ষার্থীরা বলছেন। এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ পরিস্থিতি। নওশিন, খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসির আরাফাত।
গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে পরিবার ও গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি আর গ্রহণযোগ্য হবে না, এমনটাই বললেন জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। গতকাল সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তারা কথা বলেন। সাবেক সেনারা নতুন রাজনৈতিক দল গঠনে সমর্থন ব্যক্ত করেন। জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক বাস্তবতা সামনে রেখে শনিবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জেনারেল জিয়া সেনাবাহিনীতে অত্যন্ত পরিচিত। শুরুতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা। তারা বলেন, তরুণ রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা, আমাদের দেশে বিভিন্ন জায়গায় কে বসবে, কে সচিব হবে, কে নৌবাহিনী প্রধান হবে, সেনাবাহিনী প্রধান হবে, বিমান বাহিনী প্রধান হবে, কে মন্ত্রী হবে, মন্ত্রীর দপ্তর কে চালাবে সেটা ঠিক করবে কারা? বাংলাদেশের নাগরিক ঠিক করবে। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সাহস রাখি। আমরা নাগরিক কমিটির একজন সোলজার হিসেবে কাজ করতে চাই। সামরিক বাহিনীর অন্য সদস্যরা নতুন করে অপশাসনের ব্যাপারে সতর্ক থাকার ওপরও গুরুত্ব আরোপ করেন। এখন গণতান্ত্রিকভাবে নির্বাচনে যদি নতুন সরকার হয়, সেই সরকারের ছাত্র জনতার প্রতিনিধিত্ব থাকতে হবে। ছাত্র জনতাই সরকার গঠন করবে, নয়তো কিন্তু আবার আমরা অপশাসনে ফিরে যাব। এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই। এই মুহূর্তে আমাদেরকে ছাত্র জনতার সঙ্গে আবার একসাথে মিশে তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে ভালো দিক নির্দেশনা দিতে হবে, তাদের কথা শুনতে হবে, এবং আমরা যদি তাদের সঙ্গে থাকি তাদের মনোবল অনেকাংশে বৃদ্ধি পাবে। পরে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য আমরা ডেমোক্রেটিক স্ট্রাগলের মধ্য দিয়ে যাব। যদি ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল এরিনাতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই আপরাইজিং বলা হয়ে থাকে, সেই গণ অভ্যুত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে। এবং এই বিপ্লবের দিকে যখন দিন দিন ধাবিত হবে, সেই জায়গাতে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যেই রেভলিউশনারি ফোর্সটা রয়েছে, সেই রেভলিউশনারি ফোর্সের জন্য বড় রকমের একটি ভ্যানগার্ড হিসেবে আপনাদের কার্যকর ভূমিকা থাকতে হবে। পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির বিপরীতে নতুন ধারার রাজনীতির কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে, জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয়, এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয়। আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দিনাজপুরের চেরাঙ্গীতে চলছে ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতারা ঘোড়া নিয়ে সেখানে জড়ো হচ্ছেন। মিলছে নানা জাতের ঘোড়া। মেলায় বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। রাস্তার রাজা, বিজলি রানী, রাস্তার পাগল, কিরণমালা, রানী, সুইটি, এগুলো ঘোড়ার নাম। মেলায় এই সাদা কালো ঘোড়াটি সবার নজর কেড়েছে। দর্শনার্থীদের কেউ ঘোড়া কিনতে, কেউ বা আসেন শুধু দেখতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে 2 শতাধিক ঘোড়া নিয়ে জড়ো হয়েছেন বিক্রেতারা। ক্রেতারা তাদের পছন্দের প্রাণীটির পিঠে চড়ে ট্রায়াল দিতে পারছেন। ঘোড়া নিয়ে আসি 60টা, একটা ঘোড়া বেশি, কম দামি না ঘোড়া বেশি, 6000 টাকা দিই। দাম যাচ্ছে 1 লাখ, দাম বলতেছে 50 ভাঙাই। বাজার খারাপ, কাস্টমার কম। ওই ঘোড়াটা 20-এর কাছাকাছি, এইটা আপনার 35,000 পর্যন্ত বলতেছে। প্রাপ্তবয়স্ক ঘোড়ার পাশাপাশি বাচ্চাও বিক্রির জন্য আনা হয়েছে। ঘোড়া নিয়ে এসছে এবং আমরা এই যে কারেন্টের ব্যবস্থা করছি, পানির ব্যবস্থা করছি, টয়লেটের ব্যবস্থা করছি। তাদের নিরাপত্তার জন্য আমরা এখানে থাকতেছি এবং আমাদের পাশেই ইউনিয়ন, ওনারা চৌকিদার আছে, গ্রাম পুলিশ ওনারা
আসে দেখাশোনা করতেছে। মাসব্যাপী এই ঘোড়ার মেলা চলবে আগামী 5 মার্চ পর্যন্ত। দীপ্ত বার্তাকক্ষ। বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন অন্তহীন বিতর্ক যাত্রা একটি আত্মজীবনের খসড়া বইয়ের প্রকাশনা উৎসব শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথা সাহিত্যিক বুলবুল হাসান তার এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপদান করেছেন। তিনি মনে করেন এই বায়োফিকশন আগামীর কিশোর তরুণদের বিতর্কের মৌলিক লক্ষ্য এবং দর্শনকে খুঁজে পেতে সাহায্য করবে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অর্থনীতিবিদ সেলিম জাহান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক ডক্টর আব্দুল নূর তুষার। সাহিত্যটা কিভাবে মানুষের মনোজগৎকে আলোকিত করতে পারে এইটা বোধহয় আমরা কখনো কখনো বুঝতে পারি না। তো আমার কাছে মনে হয় যে জীবনের একটা অভিজ্ঞতা, পারিবারিক একটা শিক্ষা এবং সর্বোপরি একটা মানুষের পড়ালেখার যে ব্যাপ্তি সেটা তাকে সহনশীল হতে শেখায় এবং বিতর্ক আমাকে সেই জায়গাটিতে নিয়ে গেছে। জমকালো আয়োজনে হয়ে গেল ইউনিভার্সিটি অফ স্কলার্সের কনভোকেশন। শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে 2000-এর বেশি শিক্ষার্থীকে কনভোকেশন দেওয়া হয়। এতে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সদস্য, গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা ছাড়াও শতাধিক কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তি উপস্থিত ছিলেন। কনভোকেশন প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কনভোকেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। অতিথিরা গ্র্যাজুয়েটদের হাতে বিশেষ অ্যাওয়ার্ড ও ডিগ্রি তুলে দেন। 21 ব্যাচের 35 জন শিক্ষার্থীকে একাডেমিক কৃতিত্বের জন্য চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচ শুরু হবে বেলা 3টায়। এই ম্যাচে জিতলেই শেষ 4 নিশ্চিত হবে ভারতের। আর জয় পরাজয় যাই হোক না কেন, ঝুলে থাকবে পাকিস্তানের ভাগ্য। দুই দেশের দ্বিপাক্ষিক কোনো সফর নেই বহু বছর। একমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে দেখা মেলে এমন ক্লাসিকোর। বলা হচ্ছে ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের কথা, যা উপভোগ করতে শুধু দুই দেশের জনগণই নয়, ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় থাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এই গ্রুপের লড়াই এনে দিচ্ছে সেই সুযোগ, যেখানে তপ্ত মরুর বুকে উত্তাপ ছাড়ানোর আভাস মিলেছে আগে থেকেই। একই গ্রুপে পড়ায় সুযোগ মিলছে আরেকটি ভারত পাকিস্তান ম্যাচ দেখার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান, তাই ভারতের কাছে এই ম্যাচে হারলেই এবারের আসর শেষ বলা যায় স্বাগতিকদের। আর জয় পেলে টিকে থাকবে আশা। 2017 সালের সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম শিরোপা জেতে পাকিস্তান। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত 5 বারে দেখায় 3 জয় আছে ম্যান ইন গ্রিনদের। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু ভারতের। এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য রোহিত বাহিনীর। সবশেষ 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে 7 উইকেটে হারানোর সুখস্মৃতি আছে ম্যান ইন ব্লুদের, যা ছিল দুই দলের মুখোমুখি সবশেষ একদিনের লড়াই। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে থাকছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, কোনো কাজেই গতি নেই, নাগরিক সেবা লাটে। দক্ষিণ নগর ভবনে 40 বস্তা ফাইল, 11 সিটিতে নেই মেয়র, শূন্য 800 কাউন্সিলর পদ। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ডেভিল হান্টেও থামেনি ডাকাতি, চুরি, ছিনতাই। জানুয়ারিতেই 71 ডাকাতি, চুরি 171, নিপীড়ন 1440টি। পুলিশকে আরও সক্রিয় হওয়ার কথা বলছেন ভুক্তভোগীরা। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার, ডিসেম্বরের নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি।
তাদের আরেকটি শিরোনাম, নাম কেউ শোনেনি সেই সংস্থা পেয়েছে $29 মিলিয়ন। বাংলাদেশকে সহায়তা নিয়ে ট্রাম্পের বক্তব্য। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, 6 মাসে 16 দলের জন্ম, গত বছরই 11টি দল, এবছর এখন পর্যন্ত 5টি, বেশিরভাগের লক্ষ্য অস্পষ্ট, কিছুটা ইস্যু ভিত্তিক তৎপরতা। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, মোজাম্মেল ও ভুয়া মুক্তিযোদ্ধা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রমরমা সনদ বাণিজ্য। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।